টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আজ সাউথ আফ্রিকা পরীক্ষা। প্রতিপক্ষের চেয়ে টেনশন বেশি নিউ ইয়র্কের উইকেট নিয়ে, কারণ সেখানেই কাল মাত্র 119 রান করেও পাকিস্তানকে হারিয়ে সুপার 8 প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রাকিব ভাই। যেটা বলছিলাম শুরুতেই, আমি যে কথাগুলো বললাম যে আসলে প্রতিপক্ষ নিয়ে তো টেনশন থাকেই, কিন্তু নিউ ইয়র্কের উইকেট মনে হয় একটা বিশাল সারপ্রাইজ এবারের জন্য, কারণ প্রতিটা ম্যাচ কিন্তু 100-র আশেপাশে রান হচ্ছে এবং সেই রান করেও সেই রান তাড়া করা যাচ্ছে না, এরকম ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন সব মিলে বাংলাদেশের তো এটা একটা বড় দুশ্চিন্তা। আপনি যে কাভার ড্রাইভ খেলা যায় না, কাভার ড্রাইভ, এখানে কাভার ড্রাইভ খেলা খুব রিস্ক। আপনি যদি দেখবেন আমাদের নাজমুল হোসেন শান্ত একটা ম্যাচ খেলছে, যদি আমেরিকার ওয়ার্ল্ড কাপে, আমি বলবো যে কাভার ড্রাইভ খেলতে সে ক্যাচ হয়েছে। এবং এই গতকালকেও কিন্তু অনেকগুলো আপনি যে ড্রাইভ খেলতে যে কটন বল হয়েছে, তো স্লো উইকেট, ডিফিকাল্ট টাইম, এবং উইকেটটা আসলে কিন্তু আমার মনে হয় যে খুব টাফ টাইম যাচ্ছে, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। গতকালকে যে আপনার দেখলাম খেলা, লো স্কোরিং গেম, স্টার্টিং থেকে কিন্তু খুবই ভালো ছিল, যদিও আর্লি উইকেট বিরাট কোহলি আউট হয়ে যায়। তারপরে ইন্ডিয়া একটা 3 উইকেটে কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছিলো, 89। দেন এমন একটা পুরো অফ হয়ে গেল, প্রতিটা ব্যাটসম্যান আউট হলো, এবং সবাই ভাবছিলাম যে মনে হয় আবার সেকেন্ড ইনিংস কিছু একটা হবে, এবং তাই হয়েছে কিন্তু ঘটনা। তো খুব একটা ভালো ব্যাটিং করে নেয় পাকিস্তান। আর সবচেয়ে বড় কথা যে কোয়ালিটি টিম ইন্ডিয়া, সেটা কিন্তু প্রমাণ করে রেখেছে। ব্যাটিংয়ে যখন ব্যর্থতা আসলো, কিন্তু বোলিং দিয়ে যে প্রত্যেকটা জায়গা দিয়ে তারা যে জায়গায় বোলিং করেছে, সব কিছু মিলে পারফরমেন্স, আমি বলবো সলিড পারফরমেন্স ইন্ডিয়া। আমরা যে বাংলাদেশ নিয়ে কথা শুরু করব, কিন্তু তার মধ্যেই গতকালের ম্যাচ চলে আসলো, কারণ উইকেট নিয়ে যেহেতু সমস্যা। বাংলাদেশের ম্যাচের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ শ্রীলঙ্কাকে যে ম্যাচটা হারালো, ডালাসে খেলা ছিল, সেখানেও কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল এবং সেই ম্যাচটাও খুব স্বস্তির জয় ছিল না বাংলাদেশের। ফলে এইখানে উইকেট যেহেতু আগে থেকেই প্রশ্ন, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য কাজটা কত কঠিন হবে? সাউথ আফ্রিকা 2টো ম্যাচ জিতে ফেলেছে। আমার মনে হয় যে রাতারাতি কিন্তু উইকেট চেঞ্জ হবে না, যেটা মনে হচ্ছে। এতগুলো ম্যাচ হয়ে গেল, এর পর্যন্ত কিন্তু ভালো উইকেট দেখা যাচ্ছে না। তো আমার খুব বেশি হলে যদি ফার্স্ট ব্যাটিং করে বাংলাদেশ, খুব বেশি বড় রানের চিন্তা করা উচিত না। যদি ব্যাটে বলে লাগলো, ইন্ডিয়ার মতো কালকে যেমন ব্যাটে বলে প্রথমে ভালো যাচ্ছিল, লাগলে রান করা, না হলে চুপচাপ বসে থাকা, ব্যাট বলের জন্য বসে থাকা। তো আমার মনে হয় যে 150 যদি করা যায় খুবই ভালো, 140ও কিন্তু ভালো স্কোর। ডেফিনেটলি 140 অনেক ভালো স্কোর, যদি আপনি জায়গায় মতো বল করেন। ভালো জায়গায় বল না করলে তাহলে 140ও কিন্তু এনাফ না। তো যেটা ইন্ডিয়া গতকালকে খুব সুন্দর লাইন লেন্থ বল করেছে, এবং ইন্ডিয়ার আসলে ওইরকম অ্যাকুরেট বোলারও আছে, যার জন্য হয়তো ইন্ডিয়া পেরেছে। তো আমি শুধু 140 করলে হবে না, সাথে ওই বোলিং ডিপার্টমেন্টের ব্যাকআপটা খুব লাগবে। লাস্ট ম্যাচে আমাদের সবচেয়ে বড় কথা আমি বলবো যে শ্রীলঙ্কার সাথে এগেনস্ট শ্রীলঙ্কা আমাদের বোলিং ডিপার্টমেন্ট ইউনিটটা কিন্তু খুব ভালো কাজ করেছে। এটা আমাদের একটা পজিটিভ দিক। আমাদের মেইন প্রবলেম হচ্ছে ব্যাটিংয়ে, যেটা প্রবলেম, ব্যাটিংয়ে আমরা রান করছি না। এই রানটা করতে পারলে আমার মনে হয় যে ম্যাচ জিতা সম্ভব। রান করার জন্য সবচেয়ে আগে হচ্ছে মাথা ঠান্ডা করে থাকার চিন্তা করতে হবে, যেহেতু নিউ ইয়র্কের উইকেট ঝামেলা করছে। আপনি যেহেতু বাংলাদেশের বোলিংয়ের প্রশংসাই করলেন, যে ধরনের উইকেটে সোফার আমরা খেলা দেখছি, এটা তো মনে হয় মুস্তাফিজের জন্য একদম আদর্শ উইকেট। আমরা প্রথম ম্যাচেও মুস্তাফিজকে অন টপ দেখেছি। আমি আপনার সাথে একমত, বিকজ এই ধরনের স্লো উইকেটে কিন্তু মুস্তাফিজ খুবই অ্যাকুরেট হয়। এবং আরেকটা বড় ব্যাপার, একটু ছোট্ট একটা বলবো যে সাউথ আফ্রিকানরা খুব জোরে বল খুব পছন্দ করে, আর নাহলে ফ্ল্যাট উইকেট পছন্দ করে, বিকজ তাদের কিন্তু আপনি দেখবেন যে মাসেল পাওয়ার একটা অনেক বেশি। আমরা যদি 75 গজে 6 মারি, ওরা কিন্তু 100 গজে মারে 6। তো এইখানে যে আমাদের যে ভ্যারিয়েশন আছে, মুস্তাফিজ বলেন, আর সাথে মুস্তাফিজের যে কাটারটা এই স্লো উইকেটে, এটা অনেক হেল্পফুল হবে। তো এইটা যদি আমরা কাজে লাগাতে পারি, প্লাস রিশাদ, যাকে কিন্তু খুব বেশি খেলার সুযোগ পায় নাই, আমি বলবো কোনো অপোজিশনে খেলার সুযোগ পায়নি, ওনারা খেলা নাই। তো অনেক সময় অনেক বোলার থেকে যারা কিন্তু টিভিতে হয়তো দেখলো রিশাদকে, গবেষণা করবে, ফিজিক্যালি তো আর খেলা নাই। একটা প্লেয়ারকে যখন আপনি খেলতে খেলতে অনেক সময় ইউজ টু হয়ে যায়, তো সেই জায়গাতে রিশাদের একটা বড় ট্রাম্প কার্ড হতে পারে এই উইকেটে। এবং সাউথ আফ্রিকানরা স্পিন একটু দুর্বল, একটু স্ট্রাগল করে, এটা তো আমরা জানি। আমরা মুস্তাফিজের যে বোলিং পার্টনার তাসকিন আহমেদ, যিনি হয়তো শুরু করেন নতুন বলে, তাসকিন ইনজুরি থেকে ফিরেও আমরা প্রথম ম্যাচে কিন্তু দারুণ দেখেছি তার পারফরমেন্স। না, অবভিয়াসলি তাসকিন তো প্রুভেন বোলার, এবং আমাদের টিমের জন্য খুবই হেলদি বল করে থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে যে জোরে বল করলেই হবে না এখানে। আমাকে মনে হয় আপনি যদি দেখেন রাইট স্পটে বল করতে হবে। কালকে যদি দেখেন আপনি খেলার মধ্যে, আমি দেখছি যে যখন বাবর ব্যাটিং করলো, একটা বুমরা শর্ট বল দিয়েছিল 4 মারছে মিড উইকেট দিয়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত শর্ট দেয় না তত পর্যন্ত ব্যাটসম্যান কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে। এমনকি গুড লেন্থের বলও ড্রাইভ খেলতে ভয় পাচ্ছে। যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি এই জায়গাতে স্লো উইকেটে কোথায় বল করবেন। যদি শর্ট বল করেছেন তার মানে ব্যাট বল, মানে এই লেভেলে আপনার সাউথ আফ্রিকানরা কিন্তু বসে থাকে টেনিস বলের মতো খেলার জন্য, কি 2 সাইডে স্কোরে খেলবো, হয় কাট নয় পুল।
তো এরকম জায়গায় যদি আপনি ড্রাইভ খেলান এবং তারা যদি খুব পাওয়ার খেলতে পছন্দ করে, একটু যদি বল লেটে আসে, তাহলে আপনার অনেক বেশি চান্সেস থাকে। এবং ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি কালকের ম্যাচের কথা যেহেতু বলছেন, একটু কালকের ম্যাচের আলাপ ছোট্ট করে সেরে আসি। গুড লেন্থের বল কালকে কিন্তু আমরা রিজওয়ানের হাতে মানে গ্লাভসে 2 বার লাগতে দেখেছি, মানে আনকমফোর্টেবল একটা অবস্থা তৈরি হয় গুড লেন্থের বল। না, ওটাই আমি বলছিলাম যে পরে পরে অফ দ্য পিচ যে কুইক যায় সাধারণত, সেটা কিন্তু আসছে না, বল একটু থেমে আসছে, অথবা কখনো কখনো একটু এক্সট্রা বাইটও নিচ্ছে, আর সাথে টেনিস বলের মতো বাউন্স হচ্ছে। তো এই জন্য খুব ডিফিকাল্ট। এমনকি গতকালকে কিন্তু 2 দলেরই পেস বোলাররা ভালো বল করেছে, তারপরে এই না যে স্পিনাররা খারাপ করছিল, স্পিনারও কিন্তু ভালো করছিল। আপনি যদি দেখেন যে ইমাদ ওয়াসিম যখন বল করে, ও তো ফ্লিপার করে, যে জোরে বল করে সাধারণত অনেক সময়, তো যখন বল করছে, বল জোরে স্কিড করে সোজা নিচ্ছে, আবার 2-1টা বল কিন্তু সে টার্ন করাইছে এবং বড় বড় টার্ন করেছে। তো ব্যাটসম্যান আসলে কনফিউজ হয়েছে উইকেটের জন্য, নট বোলারের জন্য। উইকেটটা অনেকখানি ব্যাটসম্যানকে বা আমি বলবো যে বোলারদেরকে অনেকখানি হেল্প করে দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে উইকেট নিয়ে। মানে যেখানে ধরেই নেওয়া হয় T20 খেলা হবে 4 ছক্কার, সেখানে উইকেট যে এতটা বড় রোল প্লে করবে এটা নিশ্চয়ই আপনিও আশা করেননি। না রাকিব ভাই, একটা জিনিস মানতে হবে যে দেখেন, উইকেটটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ওয়ার্ল্ড কাপ খেলা বন্ধ করতে পারবেন না। তো এইসব আসলে অজুহাতের দিকে না যেয়ে আমার মনে হয় যে আমার কোয়ালিটির দিকে যাওয়া ভালো। আমি কি পারবো এই 20 ওভার আমি আমার বেস্ট ব্যাটিং করার চেষ্টা করবো, যেটা ইন্ডিয়া পরের দিকে হয়তো করতে পারে না, কিন্তু ইন্ডিয়া যেটা করেছে সেটা আবার বোলিং দিয়ে আবার কাভার করে দিচ্ছে। সেটাই তার বেস্ট বোলিং দিয়ে কাভার করেছে, বেস্ট ফিল্ডিং দিয়ে। আপনি সূর্য কুমারের যে ক্যাচটা দেখবেন, ব্রিলিয়ান্ট ক্যাচ ধরে সামনে থেকে নিয়ে নিয়েছে, এইগুলো আপনি ম্যাচ জেতার জন্য অনেক হেল্প করবে। আপনি যদি ক্যাচ ছেড়ে দেন, যেমন কালকে কিন্তু একটা ক্যাচ ছেড়েছিল প্রথমে, দুবে কিন্তু ক্যাচ ছেড়েছে, বাবরের কাছে, সরি রিজওয়ানের কাছে ইজি ক্যাচ ছিল। তো এইগুলো করা যাবে না। আপনি ওইখান থেকে যে মোমেন্টামটা আবার ধরা গেছে সেটা খুব ইন্টারেস্টিং। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট যে আমি আমার 20 ওভার কম্প্যাক্ট ব্যাটিং করবো। সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের যে রানের প্রবলেম। যে আপনি যদি দেখেন তামিম জুনিয়র হয়তো লাস্ট ম্যাচে রান করে নাই, কিন্তু তারপরেও বোঝা যায় যে তামিম জুনিয়র ফর্মে আছে, অল্প অল্প ইনিংস হলেও ভালো আছে। কিন্তু আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের যারা ফর্মে আছে, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ এবং হচ্ছে তামিম, এই তিনটাকে আমি ধরি ফর্মে আছে। ধরেন সৌম্য সরকার, শান্ত, হ্যাঁ লিটন যদিও রান করেছে লাস্ট ম্যাচ। কারণ যে অনেক সময় অনেক প্লেয়ার ফর্মে থাকে, তাদের দায়িত্ব হচ্ছে যে 30 বলে শুধু 40 রান করা। এই 40 থেকে কী করে 80 করাবো, যে না 70 করবো, যে ঠিক আছে আমি এরকম উইকেটে আমি একটা 60 বলে 70 করবো। এই বড় ইনিংসে খেলতে পারলে কিন্তু অন্য ব্যাটসম্যানের প্রেশারটা লেগে যেত। যখনই আপনি ম্যাচ জিতবেন, 2-1-3 ম্যাচ জিতবেন, অফ ফর্মে যেসব প্লেয়াররা থাকে তারাও আসতে পারবেন, ফর্মে চলে আসছে। ভেন্যু এক থাকার কারণেই কিন্তু আমাদের গতকালের ম্যাচ এবং আজকে যে ম্যাচ হবে বাংলাদেশ সাউথ আফ্রিকা, দুটো মিলেই আলাপ করতে হচ্ছে, কারণ যেহেতু ভেন্যুটা ওখানে। আপনি যেহেতু অ্যাডজাস্ট করে খেলার কথা বলছেন, 40কে 60 বানানোর কথা বলছেন, আপনি যদি লাস্ট ম্যাচটা সাউথ আফ্রিকার দেখেন, ডেভিড মিলার, ওই ম্যাচটা কিন্তু নেদারল্যান্ডসের কাছে সাউথ আফ্রিকা হেরে যেতে পারতো যে সিচুয়েশন ছিল, এবং মিলারের ক্যাপাবিলিটিও আমরা জানি। কিন্তু তিনি পুরো জিনিসটা রিভার্স মুডে যে টাইম নিয়ে শেষে যে তিনি তার ওই ছক্কাগুলো মারলেন। ট্রু, আপনাকে তো ওই জায়গাতেই যেতে হবে, বিকজ আপনি যখন দেখছেন যে আর হচ্ছে না, তখন কিন্তু আপনাকে উইকেটে আটকে থাকতে হবে, উইকেট থেকে। এবং রান চেজিং যখন আপনি করছেন, যেটা পাকিস্তান কালকে সাকসেস হতে পারেন, ট্রাই করেছিল পাকিস্তান, কিন্তু ওই ট্রিক্সে গেছিল যে আমরা শেষ পর্যন্ত খেলতে থাকি লাস্ট 3-4 ওভারে উইকেট হাতে নিয়ে আমরা শর্টস খেলে বেরিয়ে যাবো। ওইখানে আবার সাউথ আফ্রিকা সাকসেস হয়েছিল, ওইখানে সাউথ আফ্রিকা সাকসেস হয়ে গেছে। আপনি যদি দেখেন ইন্ডিয়ান বোলাররা ওই জায়গাতে কখনোই হাল ছাড়া নাই, মানে ও মানে পাকিস্তানি ব্যাটসম্যানকে আমি মারার সুযোগই দেয় নাই, তুমি মারবা, আমি আমার জায়গা ছাড়বো না, সেটাই সেই জায়গায় বল করে গেছে ডেফিনেটলি। এবং যে উইকেটের কথা বলছি আমরা, মুস্তাফিজের স্ট্রেন্থ নিয়ে কথা বললাম, তাসকিন বললাম, এখানে তাদের চেয়েও তো ডেঞ্জারাস হওয়ার সুযোগ আছে রাবাদার। হ্যাঁ অবশ্যই, জোরের উপর বল করে, অনেক জোরে। আমি সাউথ আফ্রিকান বোলারদেরকে আমি বলবো যে এখানে আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্য টাফ টাইম যাবে, বিকজ আমরা কিন্তু অপোনেন্ট তো আর ইয়ের সাথে খেলবো না, ধরুন অন্য উইকেট টিমের সাথে খেলবো না। এখানে কিন্তু সাউথ আফ্রিকান যারা বোলার আছে তারাও কিন্তু অনেক ম্যাচিউর, এবং তারা কিন্তু আইপিএলে অনেক প্লেয়ার এখানে আইপিএলে খেলে। তারা আপনি জিনিস এটা জাস্ট চিন্তা করে দেখেন যে আমাদের সাথে তাদের পার্থক্যটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে এই সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা আপনাদের ইন্ডিয়ার সাথে পার্থক্যটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবার আগে কাদের সাথে খেলেছি লাস্ট 3 মাস, আর তারা কাদের সাথে খেলেছে, ওরা কাদের সাথে খেলে লাস্ট 3 মাস 2 মাস তারা কিন্তু আইপিএল খেলেছে। তো আইপিএল খেলে আপনি যদি আইপিএলের 13-14টা ম্যাচ এরকম কোয়ালিটি ম্যাচ খেলেন কোয়ালিটি প্লেয়ারদের সাথে, এনভায়রনমেন্টটা আপনি কিন্তু ওইখান থেকে প্রেশারটা নিয়ে চলে এসেছেন। সেটাই, সো মেন্টাল প্রেশার প্র্যাকটিস করেছেন, কোয়ালিটি ক্রিকেট প্র্যাকটিস করেছেন, তো আপনি এখন এসে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করবেন। তো কখনো কখনো আপনি এরকম বড় দল একটা ম্যাচ হেরে যেতে পারে, যেটা কালকে হয়তো ইন্ডিয়া হেরে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, কিন্তু তার মানে দেখবেন যে 10টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচে জিতবে। আমরা একটু আলাদাভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলতে চাই, যার ফিরে আসাটা একদম রূপকথার মতো। এবং অ্যাট দিস মোমেন্ট ইভেন লাস্ট ম্যাচে যদি দেখেন, ওই ছক্কাটা না হলে কিন্তু বাংলাদেশ জেতে না। মানে রিয়াদের এই কামব্যাকটা আপনি নিশ্চয়ই আনন্দিতই বলতে হবে। অবশ্যই, দেখেন আমি রাকিব ভাই সবসময় বলি, যখন রিয়াদকে বাদ দিয়েছিল ওয়ার্ল্ড কাপের সময়,
তখনও কিন্তু আমি আমার পেজ থেকে প্রোটেস্ট করেছিলাম যে এমন একটা প্লেয়ারকে বাদ দিল, বা আলটিমেটলি পরে তো যেতেই হলো। তো আমরা আমাদের যারা ম্যানেজমেন্টে যারা আছি, আমার মনে হয় যে ইন্টারনাল রাগ এগুলো আসলে থাকা উচিত না। দেশাত্মবোধের জায়গাতে আপনি কিন্তু আপনার সাথে আমার ব্যবসায়িকভাবে প্রবলেম হতে পারে, আপনার সাথে আমার বন্ধুত্বের সমস্যা হতে পারে, কিন্তু প্রফেশনাল জায়গাতে প্রফেশনাল চিন্তা করতে হবে যে না এই লোকটা ওই কাজের জন্য বেস্ট, তাকে আমাকে ওইখানে নিতেই হবে। তো বাংলাদেশ টিম সিলেকশনের সময় সামহাও আমার কাছে মনে হয়েছিল যে ইন্টেনশনালি মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হচ্ছিল, এটা জনগণই বুঝতে পারছিল। আবার এমনও যেটা হচ্ছে যে হাতুরু সিং এর প্রেসক্রিপশনকে যে অনেক বেশি গুরুত্ব দিতে হয়, সেটাও একটা বড় সমস্যা। আমার কথা হলো কেন এক হাতুরু সিং এ বাংলাদেশ টিম হবে? এটা তো একটা কমিটি থাকবে যে আপনি একটা পুরো ম্যানেজমেন্ট কমিটি সবার ডিসিশনে ফাইনাল ডিসিশন হবে। এটা তো আমি একভাবে দেখি প্রয়োজনে সেখানে ভোটাভুটি হবে, এভাবেই হওয়ার কথা। আর আমি রাকিব ভাইকে দেখছি, রাকিব ভাইয়ের এই ভুল আমার চোখে পড়ে গেছে, আর 10 জন তো দেখছে না। তো ভোটাভুটি হয়ে রাকিব ভাইয়ের কী কী প্রবলেম আছে সেগুলো নিয়ে তো আমার অ্যানালিসিস হবে যে ওর কাছে কী পাওয়া যাবে কী পাওয়া যাবে না। তো সেই জায়গাগুলো থেকে আমরা অনেক ভুল করতে যাচ্ছিলাম। দেখেন এখনও কিন্তু প্রমাণ করে দিল, আপনি যে একটু আগে অফেয়ার আলাপ করছেন যে 39 বছরের মাহমুদুল্লাহ রিয়াদ এখনও প্রমাণ করে দেখাচ্ছে যে অন্যান্য প্লেয়ারদেরকে যে সে এখনও বেস্ট প্লেয়ার। তো আমরা অনেক সিনিয়র প্লেয়ারদেরকে এভাবে নষ্ট করে ফেলেছি, একদম অনেস্টলি নষ্ট করে ফেলেছি। যখনই সিনিয়র হচ্ছে কেন জানি ইগো একটা প্রবলেম তৈরি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে। আরে সিনিয়রই তো কথা বলবে, ওরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবে, ওরা তাদের অভিজ্ঞতা দিয়ে অনেক পয়েন্ট তুলে ধরবে, ও তো সমালোচনা করবে, বিকজ আপনি ভালো কাজ করানোর জন্যই তো আপনি সমালোচনা, এটাকে পজিটিভভাবে নেন, তাই কি না? তো এটা আমার মনে হয় যে দেখেন এখন যেটা হয়েছে মাহমুদুল্লাহকে আমি বলবো যে এখনও মনে হয় একটু উপরে ব্যাটিং করতে পারলে ভালো, টিমের যে অবস্থা। কিন্তু আরেকটা দিকে হয়তো ম্যানেজমেন্ট ভাবছে যেহেতু আমাদের শেষের দিকে ফিনিশ করার ক্ষেত্রে একটা ট্রাবল আছে, সেই কারণে আমি একটু দুই ক্যাপ্টেন নিয়ে কথা বলতে চাই। দুজনই মানে সাউথ আফ্রিকার 2টো জয় পেয়েছে, কিন্তু তাদের ক্যাপ্টেন কিন্তু ভয়ঙ্কর অফ ফর্মে, মার্করাম। আবার বাংলাদেশ একটা জয় দিয়ে শুরু করেছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত শুধু এই জয় না, তার আগে থেকেই অফ ফর্ম। ফলে দুই ক্যাপ্টেনই মানে এরকম অফ ফর্ম, তাদের জন্য টিম চালানোটা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন ক্যাপ্টেন তো অবভিয়াসলি ধরেন আপনি যে কোনো অফিসে যদি মেন যিনি চালাবেন সে যদি ভালো পারফর্ম না করে পুরো অফিসের জন্য একটু প্রবলেম হয়। তো যদি রেজাল্ট আসে কোনো সমস্যা নাই, রেজাল্ট যদি চলে আসে সমস্যা নেই, কিন্তু রেজাল্ট না আসলে কিন্তু আলটিমেটলি অনেক প্রেশার চলে আসে ক্যাপ্টেনের উপরে। আর ক্যাপ্টেন পারফর্ম করলে আরও বেশি ভালো হয়, এক্সাম্পল হিসেবে তৈরি হয়। তো আমি আশা করি যে শান্ত কামব্যাক করুক, বিকজ আমাদের টিমের জন্য দরকার, দেশের জন্য দরকার। বাট খুব লাস্ট ম্যাচটা ভালো স্টার্ট নিয়েছিল। আপনি যদি অন্যান্য খেলাগুলো দেখেন খুব বেশি তাড়াহুড়া করতে যাওয়া উঠেছে। লাস্ট ম্যাচে আমি কোন জায়গায় বলবো যে সুন্দর সময় নিচ্ছিল, বাট এমন একটা স্লো উইকেট যেরকম উইকেটে আপনি জোর করে কাভার ড্রাইভ খেলতে গেছেন, সেটাই তো এয়ারে গেছেন, কিন্তু এই লেভেলে তো আপনি এরকমভাবে এয়ারে বল যাওয়া মানে তো আপনি ধরে রাখতে আউট। তো আমি সব কিছু মূলে বলবো আমাদের ডোমেস্টিকটাকে যদি আপনি ভালো করেন এইসব ভুলগুলো হবে না, সেটাই মানে সেই তো বেসিক। আপনি এইসব প্লেয়ারগুলোই কিন্তু এই ঢাকা লিগে 500, 600, 700 রান করে গেছে, ওখানে যে রান করছে না, বিকজ এখানে আম্পায়ার নাই। আপনি 2-3টা খুব ক্লোজ কল আপনি আম্পায়ার আউট দেন ওই আমাদের ঢাকা লিগে, কিন্তু ওখানে আউট দিয়ে দিচ্ছে, তাই কি না? অপোনেন্ট খেলছেন আপনি ছোটো ছোটো ছেলেদের সাথে, মানে বাচ্চা মানে ছোটো ছোটো টিমের সাথে খেলছেন, ওখানে কোয়ালিটি প্লেয়ার অভাব থাকায় দেখা যাচ্ছে এখানে যে যখন খেলতে হচ্ছে তখন কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ওই জিনিসটাই কঠিন আছে। আপনি যখনই আমি কোন জায়গায় বললাম যে ইন্ডিয়া টিমের প্লেয়াররা সব রেডি হয়ে গেছে ওখানে খেলতে, ওরা কিন্তু রিল্যাক্স আছে, বিকজ ভালো ক্রিকেট খেলে এসছে ওয়ার্ল্ড কাপ। আর আমরা ওখানে যে একটা মানে ভালো ক্রিকেট খেলার জন্য, কিন্তু আমার তো প্রিপারেশন ভালো ছিল না। সেটাই আমরা এবার একটু ভারত পাকিস্তান ম্যাচ মাঝখানে অনেক আলাপ করে ফেলেছি, তারপরে কালকে একটা জায়গায় যে একটু অবাক লেগেছে আপনার, ইমাদ ওয়াসিম এবং ইফতেখার যখন ব্যাট করছিলেন তখন কিন্তু হিসাব ছিল রানে বল। সেই রানে বল নেয়ার অ্যাটিটিউড আমি অনেকবার ইমাদ ওয়াসিমকে দেখলাম কাট করতে যেয়ে মিস করছেন, মানে উইকেট কি ডিমান্ড করছে সেটা বুঝতে কি ভুল করলেন তারা? দেখেন আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স ইমাদ ওয়াসিম পাকিস্তান টিমে খেলছে সবচেয়ে বড় ব্যাপার। হয়তো অবশ্যই পাকিস্তানি প্লেয়ার এখন অনেক ঘাটতি, প্লেয়ার শর্টেজ, প্লেয়ার নাই। ব্যাটসম্যান হিসেবে বোলার অলরাউন্ডার হিসেবে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে নামাইছে তাকে আগে, একটু ইম্প্রোভাইজ করেছে। তো ওই জায়গায় ব্যাটিং করে আপনি ওই জাদেজা না, তো জাদেজার কোয়ালিটি আলাদা আর ইমাদ ওয়াসিমের কোয়ালিটি আলাদা। তো আমি কোন সেন্সে বলছি, আমি ধরেন ইমাদ ওয়াসিমকে খুব কাছে থেকে দেখেছি বিপিএলে। আমি ওই যে টিমে ছিলাম তাকে সমালোচনা করছি না, একটা প্লেয়ারের কোয়ালিটি বোঝা যেত। তো কুমিল্লা বিগ জোন্স আমি দেখেছি। তো একটা প্লেয়ারের কি ক্যারেক্টারই হবে না, একটা সামর্থ্য কত দূর সেটা দেখলে বোঝা যায়। আপনি প্লেয়ারের প্র্যাকটিস, প্লেয়ার চলাফেরা, প্লেয়ারের চিন্তাভাবনা, শর্টকাট প্লেয়ার, মানে ইমাদ ওয়াসিম যদি বলে শর্টকাট প্লেয়ার। আর যাদের যা হচ্ছে ধরেন লং টাইম প্লেয়ার যেটা গবেষণা করে কী করে রান করবো সুযোগ পেয়েছি, কী করে ব্যাটিং করবো সুযোগ পেয়েছি, এই ধরনের প্লেয়ার। একটা হচ্ছে আর হচ্ছে কিছু প্লেয়ার থাকে যে আমি কোনো রকম খেলে ইনকাম করে চলে যাবো, আমার অবজারভেশন। তো এই ধরনের আপনি যদি পাকিস্তান টিমের কথা বলেন, পাকিস্তান টিমের সাথে ইন্ডিয়া টিমে যদি কম্পেয়ার করেন,
অনেক অনেক পিছায় আছে ভাই, আপনি অনেক পিছায় আছে। আমি ফিল্ডিং বলেন পাকিস্তানের, কোথায় ইন্ডিয়ান ফিল্ডিং এখন অনেক ইমপ্রুভ করে গেছে। কত অ্যাকুরেসি, বুমরা 4 ওভার বোলিং ধরে রাখেন যে আপনি 4 ওভার ধরেন 16 ওভার খেলা খেলবেন আপনি। ইন্ডিয়া টিম যার সাথে খেলবে ওরা ওই 4 ওভার 16 ওভার খেলবে। বুমরার কথা যখন, তো বুমরা যখন 4 ওভারে যখন 9 রান দিবে বা 10 রান দিবে তখন অটোমেটিকলি অন্য বলার ভালো বল করবে। এবং গতকালই তিনি ভাইটাল সময়ে রান চেক দিয়েছেন, তার কিছু ওভার রেখে দেওয়া হয় ডেথের জন্য, মানে 3 রান দিয়েছে মনে হয়। হ্যাঁ সেটাই। তো এবং ফাইনালি হচ্ছে 14 রানে এটা কিন্তু পাকিস্তান হিসাব করে নাই যে বুমরা কিন্তু লাস্ট ওভার, সেকেন্ড লাস্ট ওভার বল করবে এবং ওই যে সিং 2 ওভার করবে, লাস্ট 2 ওভার। এগুলো কিন্তু পাকিস্তান খেয়াল করে না, ওরা মনে করছে লাস্ট 2 ওভার মারবো, কিন্তু কাকে মারবেন? মানে মাথা থেকে এই ক্যালকুলেশন চলে গেলে তো টি-20 জেতা যাবে না, কারণ কাদের ওভার বাকি আছে সেটাও ক্যালকুলেট করতে হবে। আমি এইখানে বলি শুধুমাত্র প্লেয়ার প্রফেশনাল মানে ম্যানেজমেন্টকেও ওরকম হতে হবে যে আপনি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, আপনার একটা মনে আছে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয়েছে, ইন্ডিয়া টস জিতে ব্যাটিং নিয়েছিল। তা আমাকে আমার এক বন্ধু বলছে যে ইন্ডিয়া তো আজকে হেরে যাবে, বাজে ডিসিশন নিয়েছে, টস জিতে ব্যাটিং নিয়েছে। আমার যে ইন্ডিয়া টিমে সব ওই রকম লোক আছে, ওরা ইচ্ছা করে ম্যাচ সেন্স তৈরি করবে, বিকজ তারা জানে বাংলাদেশের স্ট্রেন্থ কেমন। ওরা আইপিএলে 300 রান করেছে, টাফ উইকেটে ইচ্ছা করে ব্যাটিং করবে, করে ওরা 20 ওভার ব্যাটিং করে আমার ব্যাটসম্যানরা কেমন ব্যাটিং করছে ওরা দেখবে অ্যাডজাস্ট করানোর জন্য। ওরা ওদেরকে নিয়ে গেম খেলবে, ওরা ওদের সাথে ম্যাচ খেলবে, নট বাংলাদেশ। তো তারা ওই চিন্তা করে। তো আপনাকে আমি ওই জন্যই বললাম যে আপনি যে ম্যানেজমেন্টের কথা বললেন, আপনি যদি পাকিস্তান দেখেন, মানে তারা কিন্তু কাস্টেনকে নিয়োগ দিয়েছেন, মানে কাস্টেন টপ কোচ ওয়ার্ল্ডের, কিন্তু দুটো ম্যাচে আমি তার ডাগ আউটে অবজারভেশন দেখে তিনি কি জয়েন্ট করেই হতাশ হয়ে পড়লেন কিনা, আমার সেরকম একটা ফিলিং মনে হয়েছে দেখে। দেখেন একটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বড় টাকার একটা ভলিউম চলে এসছে, তো সব কোচরা কিন্তু এখন মোটামুটি কিছু অ্যানালাইসিস নিয়ে নিছে, সব রেডিমেড। ওই যে প্রেসক্রিপশন, আপনি ডাক্তার কাছে যাবেন, মেন ডাক্তার বসে আছে, আগে ছোটো ডাক্তারগুলো সব শুনে নেবে, তারপরে প্রেসক্রিপশন দেবে, মেন ডাক্তার তারপরে দেবে ওষুধ মেডিসিন দেবে। তো বড় বড় কোচরা এখন কিন্তু এই লাইনে এই ফর্মুলা চলে গেছে। কিন্তু যে নিবেদিত রাহুল দ্রাবিড় জন্মের পর থেকে আন্ডার-19 থেকে ওই প্লেয়ারগুলোকে দেখছে, ওই প্লেয়ারগুলোর বিহেভিয়ার কী, ফুড হ্যাবিট কী, মানুষের সাথে কেমন, প্রত্যেকটা জিনিস দেখতে দেখতে কোন প্লেয়ারগুলোকে আমি নিয়ে ইন্ডিয়া টিমে খেলাবো, কাদের কাছ থেকে আমি কী পাবো। পান তো ধরেন এটা যদি অন্য কোনো টিম হতো, বাংলাদেশ টিমে যদি হতো, পান তো মানে ইন্ডিয়া টিমের চান্স পেতো না আমাদের মতো ম্যানেজমেন্ট থাকলে। বিকজ এত বড় অ্যাক্সিডেন্ট করার পরে কী করে অ্যাক্সিডেন্টের কারণেই নেওয়া হতো না, বলতো না ওখানে মেন্টালি ফিট না, এই আছে ওই আছে বিভিন্ন কারণ, ও তো খেলাই দেখলাম না, ম্যাচ খেলা দেখলাম না, কী করে হবে? তাই হতো এরকম বাংলাদেশে হলে। কিন্তু ওরা তো বুঝে যে কাকে দিয়ে কোন জায়গায় কী হবে। আপনি দেখেন না যে ইন্ডিয়া টিমে গিল তার মতো প্লেয়ার নাই। আপনি গিলকে ছেড়েন না অন্য টিমে, দেখেন যে কোনো টিমে ঢুকে যাবে একদম অবভিয়াস সেটাই। এবং আপনি যে পান্তের কথা বলছেন, এটা একটা বড় এক্সাম্পল। না, আমি কোন সেক্সে ম্যানেজমেন্টের কথা বলছিলাম যে প্লেয়াররা তো খেলবেই, ম্যানেজমেন্ট পিছন থেকে সমস্ত কিছু সেট আপ করে দেবে কিছুটা। অস্ট্রেলিয়া টিম, ইন্ডিয়া টিম প্রত্যেকটা বল, প্রত্যেকটা ওভার একটা অ্যানালাইসিস করে যে এই ওভার কে করবে, ওই ওভারে কী টাইপের বোলিং হবে, কী টাইপের কী হবে, সিচুয়েশন কেমন থাকলে কী হবে, তো পুরো অ্যানালাইসিসটা ওইভাবে করে দিতে। আপনি দেখেন কালকে যে এই মাদা ওসিমকে নামাইছে, ঠিক আছে, ওরাও কিন্তু অক্ষর প্যাটেল নামাইছে, কত আগে নেমে গেছে, কত ব্যাটিং আগে পাঠিয়ে দিয়েছে, ইম্প্রোভাইজ করেছে। না আমি ওই ব্যাটসম্যানগুলো সেভ করি, হার্দিক পান্ডিয়াকে সেভ করি, বাট তারা হয়তো ফেভার করতে, মানে তাদের লাক ফেভার করে নাই। নিউ ইয়র্কের ম্যাচে আজকেও বাংলাদেশ সাউথ আফ্রিকা ফুল হাউস থাকবে কোনো সন্দেহ নেই। গতকাল একদম 34,000 ধারণ ক্ষমতা টইটুম্বুর ছিল, যদিও ইন্ডিয়ান সমর্থকই বেশি ছিল, যেটা হয়ে থাকে নরমালি। কালকে তো আমি ইন্ডিয়ান সাপোর্টারে দেখেছি, নীলি জায়গায় একটা করে সবুজ। সেটাই। বাংলাদেশ আর সাউথ আফ্রিকার বেলায় অবশ্য আবার বাংলাদেশের দাপটি বেশি থাকবে, আমরা যেটা দেখেছি, এবং নিশ্চয়ই প্রথম ম্যাচ জেতায় সমর্থকরাও চাঙ্গা থাকবেন। এটা তো দেখেন অবশ্যই দেখেন, দেশ যখন রিপ্রেজেন্ট করে, এবং আমেরিকার মতো জায়গায় বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমেরিকা আছে, এবং মোটামুটি কেউ ভালো আছেন, কেউ অনেক হয়তো খারাপ অবস্থা আছেন, এরকম আছেই। কিন্তু অনেক ভলিউম মানুষ কিন্তু দেশাত্মবোধ নিয়ে, আমি বলবো সবাই দেশাত্মবোধ একটা বড় ব্যাপার। বাংলাদেশ টিম যখনই আমেরিকা গেছে, আগে থেকেই বাংলাদেশের জন্য, মানুষের জন্য একটা, আমরা বলবো যে একটা ইভেন্ট, যে একটা অকেশন, একটা ঈদ, যে বাংলাদেশ টিম আসছে, এই উসিলায় আমরা সবাই মিলে। কিন্তু অনেক সময় হয় কি, বিদেশে গেলে অনেক সময় গ্রুপিং হয়, যে এও একটা প্রোগ্রাম করছে, এটা যাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না। যখন দেশ খেলতে আসছে তখন কিন্তু আল্লাহ হিসাবটাই আলাদা, সবুজ জার্সি আসছি। ডেফিনেটলি। বাংলাদেশের যে ম্যাচটা, যেখানে নিউজিল্যান্ডের কথা আলাদাভাবে বলছি, গতকালের ম্যাচের যদি রেকর্ড দেখেন, 17টা উইকেট পড়েছে, তার মধ্যে 15টা পেস বোলার নিয়েছে। তো ফলে আজকের ম্যাচেও তো সেই ঘটনাই ঘটার কথা, কারণ বাংলাদেশও 3 পেসার নিয়ে খেলবে। যদি শরীফুল খেলার একটা চান্স আছে, শরীফুল যদি খেলে তাহলে হয়তো সাকিব বাইরে চলে যাবেন, তাই তো হওয়ার কথা। হয়তো ডিপেন্ড করছে শরীফুল মানে ফিট হয়েছে কিনা। আমি যত সম্ভবত খেলার কথা, তো 3 পেসগুলো তো মিনিমাম খেলাতে হবে। যে বোলিং দেখলাম কালকে 4-5 বোলার পাকিস্তান খেলেছে, এরাও কিন্তু 4টা খেলেছে, হার্দিক পান্ডে সহ, এবং সব ফাস্ট বোলাররা উইকেট পেয়েছে। আপনি যেটা বলছেন
স্পিনাররা খারাপ বড় সুযোগই পায় না যে স্পিনার বল করার, মানে ওই সুযোগই আছে, দেখছে ফাস্ট বলারে কাজ করে দিচ্ছে। তো ফাস্ট বোলিং করাতে পারলে বেশি ভালো। মিনিমাম 4টা অলরাউন্ডার তো আমাদের নাই, তো মিনিমাম তো 3টা খেলাতেই হবে। ডেফিনেটলি। সৌম্যকে কি একাদশে দেখেন, আর নাকি ওখানে জাকের আলী অনেক ঢুকে যাবেন, মানে প্রেক্ষাপটটা কি হতে পারে সৌম্যর ক্ষেত্রে? আমি বলবো ম্যানেজমেন্টে তো অবশ্যই আমরা বুঝি যে ম্যানেজমেন্ট ডিসিশন নেবে, বাট আমার মনে হয় যে একটু রেস্ট দেওয়া উচিত, নতুন ফ্রেশ প্লেয়ারকে খেলানো উচিত। বিকজ অলরেডি আপনি যা হয়েছে অনেক হয়েছে, আপনি তো তার জন্য ভালো জন্য বলছি যে এই মানুষটাকে একদম মেরেই ফেলছেন আপনি, মেরে ফেলার চাইতে বরঞ্চ ওটা ফ্রেশ প্লেয়ারকে খেলো না, বসে আছে বেঞ্চে, যাও তুমি আমার মতো খেলো মন খুলে, আমি তখন জিরোই পাচ্ছি, তোমার কাছে দেখি কি পাই। এই যে আপনি বললেন যে পাঠানোর আগে তার ঘাড়ে হাত দিয়ে পাঠাতে হবে, মজা করে, যা যা দেখেন একটা মানে বলার মধ্যে অনেক কিছু থাকতে হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আপনার কাছে শেষ প্রশ্ন ছোট্ট করে যদি বলেন যে আপনি কতটা আসলে আশাবাদী যে বাংলাদেশ সাউথ আফ্রিকার যে খেলা দেখছেন তাতে বাংলাদেশের চান্সেস কতটা? আমি মনে করি সমান সমান খেলা, উইকেটের জন্য অনেক সমান সমান খেলা। আচ্ছা, বিকজ এনিবডিজ গেম। আপনি ধরেন উইকেট যদি ফ্ল্যাট হতো আইপিএলের মতো, তাহলে বলতাম চোখ বন্ধ করে 70-30। আচ্ছা, বাট এখন আপনি 50-50 বলছেন। বিকজ যে আমাদের একটা ভালো চান্স আছে, বিকজ বাংলাদেশে একটা অক্সিজেন দরকার ছিল, সেটা বাংলাদেশ পেয়ে গেছে, শ্রীলঙ্কার সাথে পেয়ে গেছে। এখন বাদবাকি বাংলাদেশে অনেক কিছু পাওয়ার আছে, এখন যদি মন খুলে খেলতে পারে তাহলে অনেক কিছু হয়ে যাবে। খালেদ মাসুদ পাইলট, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।